পাহাড় তো বোঝা যাচ্ছেই, তার সাথে প্রতিটি পাহাড়ের চূড়াও এত সুন্দর করে বোঝা যাচ্ছে। আর এদিকে এই হরাইজনের দৃশ্যটা কি দারুণ লাগছে, একদম এই যে দেখো আউটলাইনটার মধ্যে একদম গোল্ডেন হয়ে রয়েছে। আজকে যে সারাদিনে কতবার বাইরে যাওয়া টাওয়া হবে, বাট হ্যাঁ একটা কাজ করছি, চেষ্টা করবো যেন সেই কাজটা খুব সুস্থভাবে হয়। সোসাইটিতে স্টল লাগানোর কথাটা নিয়ে রিয়েলাইজ করলাম যে একটু বেশি হয়তো উল্টাপুল্টা বকবক করে দিয়েছে, কিন্তু সত্যি খুব এক্সাইটেড লাগছে। এটা দেখেই রিমো বলবে যে হ্যাঁ এবার বিচে ঘুরতে যেতেই হবে। তো যে গ্র্যান্ড জিনিসটা আজকে আমি নিয়ে এসেছি, যেটার জন্য আমার মুখে এত বড় একটা হাসি, সেইটা এখন তোমাদেরকে দেখাবো। স্কুলের টাইম থেকে যখন থেকে রিজার্ভেশনের ব্যাপারটা জানতে পেরেছিলাম, তখন থেকেই আমার আমি একেবারেই জিনিসটাকে অপছন্দ আমার, আর এখনো আমার ওপিনিয়ন এটার বিষয়ে একেবারেই চেঞ্জ হয়নি। শিলিগুড়ির আজকে সকালের ভিউটা জাস্ট অপূর্ব। আকাশটা ঠিক যেমনই সুন্দর শরতের আকাশের মতো রূপ নিয়েছে, আর এখানে দেখো নীল রঙের পাহাড়ের সারি সুদূর বিস্তৃত, এত ভালো লাগছে দেখতে। আর একটু একটু কাঞ্চনজঙ্ঘাটাও না দেখা যাচ্ছিল। আমি এখন তোমাদেরকে কি করে যে দেখাই, আমার এত এক্সাইটেড লাগছে। এই মেঘের পিছনে হালকা হালকা করে সিলভার কালারটা দেখা যাচ্ছে, ওটা যেন একটা অদ্ভুত কালার, দেখলেই বোঝা যায় এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। আর পুরোটাই তো বরফে ঢাকা, তাই খুব সুন্দর শাইন দেয়। পাহাড় তো বোঝা যাচ্ছেই, তার সাথে প্রতিটি পাহাড়ের চূড়াও এত সুন্দর করে বোঝা যাচ্ছে, খাঁজগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, ইভেন পাহাড়ের গাছগুলো দেখা যাচ্ছে। আমি না চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি, ডেফিনেটলি ক্যামেরাতে অত পরিষ্কার করে দেখাতে পারছি না। আমার বোধহয় নিচ থেকে নিজের ক্যামেরাটা আনলে খুব ভালো হতো, তাহলে আরও পরিষ্কার হয়তো দেখতে পারতাম। এত সুন্দর ভিউয়ের সামনে ব্লগটা স্টার্ট করতে মনটা ভালো হয়ে যায়। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শিলিগুড়ির ছাদের থেকে আমি ব্লগ স্টার্ট করছি, আর হয়তো কিছুদিনই আছে এরকম সুন্দর ভিউটা এনজয় করতে পারবো। তাই ভাবলাম এখন থেকে আর ইয়োগাটা একদিনও মিস করবো না। মাঝখানে বেশ অনেকদিন আমার মিস হয়ে গেছিলো, বাইরে ছিলাম, এখানে ছিলাম, ওখানে ছিলাম, সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি। তবে আজকে সকাল সকাল চলে এসেছি, আর এসেছি আরও একটা কারণে। আমার মামা মিঠা মামু, তোমরা হয়তো অনেক সময় কমেন্টসে দেখে থাকবে, মামা সকাল সকাল ফেসবুকে একটা দারুণ ছবি শেয়ার করেছে আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা। ওটা দেখে আমি জাস্ট লোভটা সামলাতে পারিনি, আমি চলে এসেছি ছাদে। বাট এখন একটু মেঘে ঢেকে গেছে, মামু কিন্তু দারুণ একটা ভিউ পেয়েছে, সেটা ফেসবুকে শেয়ারও করেছে। আই থিঙ্ক অনেকেই হয়তো আজকে দেখতে পেয়েছে সেটা। আমি হালকা হালকা মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম আর কি। তবে হ্যাঁ, শরতের আকাশে বলো, এখন তো ভাদ্র মাস, এরপর থেকেই কিন্তু আকাশ ভীষণ পরিষ্কার থাকবে আর ভীষণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে রোদটা খুব চড়াও হচ্ছে, তাই আমি একটু এদিকে সরে যাই। তো এই সময়টা থেকেই আস্তে আস্তে আকাশটা এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, তো দেখতে ভীষণ ভালো লাগে। এখন তো ভাদ্র মাস পড়েছে মাত্র, এরপরে আশ্বিন মাস পড়বে, এই দুটো মাস মিলিয়ে খুব সুন্দর আকাশে কিন্তু ভিউ থাকবে। আর ঠিক এরকম সুন্দর পাহাড়ের দৃশ্য আমরা প্রতিদিন সকালে এখানে দেখতে পাবো। হ্যাঁ, যেদিন বৃষ্টি হবে সেদিন তো পাওয়া যাবে না, বাট প্লিজ জানিও কেমন লাগলো। অনেক ছোটোবেলার এই একটা স্মৃতি বলবো আমি, কারণ আমরা ছোটোবেলায় এগুলো দেখতাম। এখন এত পলিউশনের জন্য না সবসময় দেখা যায় না, আর কিন্তু শিলিগুড়ি আকাশটা ঠিক এরকমই থাকতো, তো সেটা দেখেও ভালো লাগছে, এখন মজাও লাগছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে রাতে তোমাদেরকে দেখালাম যে খুব ভালো সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকালে উঠে কোনো হেরফের নেই, এত কড়া রোদ উঠেছে। এখন সকাল 8:30 বাজে, বুধবার, অফিস যেতে হবে, যাবো এখন স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। একটু আস্তে ধীরেই করছি আজকাল, অফিসে খুব একটা কাজের চাপ নিয়ে বুঝতেই পেরেছে। তবে চলো আজকে দিনটা শুরু করি। জানি না কেমন কাটতে চলেছে আজকে, কোনো রকমের কোনো প্ল্যান নেই, কোনো মানে মাথার মধ্যে কোনো আইডিয়াই নেই কি করব কি না করব, কিন্তু দিন যেরকম কাটবে তোমরাও দেখতে পারবে। চলো যাই। বাবা বেরিয়ে গেছে বাজারে, আর আমিও ব্রেকফাস্ট করে এখন বেরোলাম। বাজে হলো 11:15, এখন যাচ্ছি কুরিয়ারের জন্য। বেসিক্যালি বুঝতেই পারছি এতদিন আছি আর এত জিনিসপত্র হয়েও গেছে, এগুলো তো আর ট্রলি করে নিয়ে গেলে আর দেখতে হবে না, এয়ারপোর্টে প্রচুর টাকার দণ্ডি লেগে যাবে। তো যেটা আমরা সবসময় করি, কুরিয়ার করব, তার জন্য আমি একবার ডিটিডিসি অফিসে যাচ্ছি, দেখি ওরা যদি পিক আপ ড্রপটা অ্যারেঞ্জ করে দেয় তো ভালো। আদারওয়াইজ প্রতিবার মারা কী করে, জিনিসপত্র ওখানে নিয়ে যায়, ওরাই প্যাক করে দেয়। এবার আমার ক্ষেত্রে আমি চাইছি না জিনিসপত্র নিয়ে যেতে, কিন্তু এত ভারী হয়ে গেলে সেটা আবার ক্যারি করাটা মুশকিল। ওরা কী পসিবল, মানে আমাকে কীভাবে ওরা হেল্প করতে পারে সেটা একবার জেনে নেব, তারপর সেইভাবে জিনিসপত্র প্যাক করব। নাহলে জিনিসপত্র ওখানে নিয়ে যাবো, ওরাই প্যাক করে দেবো। তো এটাই এজেন্ডা। প্লাস আমার ভারত জুয়েলারির কাজটা যেহেতু কালকে কমপ্লিট হয়নি, তো দুটো কাজ নিয়েই বেরিয়েছি আপাতত। ফার্স্ট হাফে এটুকুই কাজ, সেকেন্ড হাফে আরও আমার বুটিকের জন্য অনেক কাজ আছে, সেটার জন্য বেরোতে হবে। তো সব মিলিয়ে বুঝতে পারছি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই, এবার যাই, গিয়ে ডিটিডিসি কাজটা করে নিই। না, টোটো পাওয়া গেল না, আমাকে যেতে হবে দাদাভাই মোড়।
আর এখান থেকে টোটোগুলো দেখছি সব মহাবিস্তানের দিকেই যাচ্ছে। এনজিপি সাইডের একটা টোটো এই মোমেন্টে নেই, এই রাস্তাতে খুব একটা পাওয়াও যায় না। টোটো পাওয়া গেলেও সব রকম সব রুটের তো তোমরা পাবে না, তো সেই একটা প্রবলেম। দেখি এনপিএস মোড় থেকেই ধরে নেবো। আজকে গাঢ় নীল আকাশটা কিন্তু পুরো মাতিয়ে রেখেছে সারাটা দিন। রোদটা ভালো থাকলেও আকাশটা দেখে বেশ মজা লাগছে। যখনই খুব গরম লাগছে আকাশের দিকে তাকালে বেশ একটা সুদিং ফিলিং আসছে এই ব্লু কালারটার জন্য। আজকে একা একাই মার্কেটে ঘুরে ঘুরে প্রচুর জিনিসপত্র কিনে ফেললাম, কিন্তু কোনোটাই আমার জন্য নয়। আজকে রিমোর জন্য কেনাকাটি করেছি, বেচারা ওর জন্য তো আমি কিছুই কিনিনি শিলিগুড়ির থেকে। মারা যত কিছু কিনেছিল এর আগে, ওই ষষ্ঠীতে গিফট বলো বা মার্গেরিটার মাও দিয়েছিল ষষ্ঠীতে, কিন্তু আমি ওর জন্য কিছুই নিইনি। তো বেসিক ঘরে পড়ার জিনিসপত্রই নিয়েছি। এখানে খুব ভালো টি শার্ট বক্সেস এগুলো পাওয়া যায়, তো এগুলো তো ব্যাঙ্গালোর অতটা ভালো এরকম সস্তায় পাওয়া যায় না, 100 রুপিস করে। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে সব বাজারই দেখাবো। এখন যাই, আমার একটা বুটিকের কাজ আছে তোমায় বলেছিলাম, তো যাই সেখানে গিয়ে একটু কথা বলতে হবে, ওই কাজটাকে কমপ্লিট করে নেই। ফোনে চার্জ শেষ হয়ে গেছে আর মাত্র বাড়িতে ঢুকলাম। একটু এক্সাইটমেন্ট লাগছে কারণ অনেক বড় একটা কাজ করে এসেছি, তোমরা সেটা কিছুদিনের মধ্যেই জানতে পারবে। তো মা দেখো পিছনে লাঞ্চ দিচ্ছে, তো লাঞ্চে কী কী হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে অন্য গল্প। আজকে পমফ্রেট ফ্রাই হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কালকেই করার কথা ছিল, কিন্তু কালকে আর হয়নি, টাইম হয়নি আমাদের খাওয়ার, সেই কারণে আজকেই লাঞ্চে পমফ্রেট ফ্রাই। এটা ভীষণ ভালো লাগে। সাথে আবার এই স্পেশাল মাছটাও রয়েছে, কুমড়ো দিয়ে ইলিশ, তার মধ্যে আবার হলুদ পাতা। আমার তো মানে আজকে এলাহি ব্যাপার। তবে আর ফোনে যেহেতু চার্জ নেই, ফোনটাকে চার্জে লাগিয়ে দিয়ে লাঞ্চ করে নিই, আবার বেরোতে হবে। আজকে যে সারাদিনে কতবার বাইরে যাওয়া টাওয়া হবে, বাট হ্যাঁ একটা কাজ করছি, চেষ্টা করবো যেন সেই কাজটা খুব সুস্থভাবে হয়। দেখা যাক কীভাবে সব কিছু হয়। ব্যাঙ্গালোরে গেলে তোমরা সবটাই জানতে পারবে যখন আমি ব্যাঙ্গালোরে যাব। এবার সেই পথেই এগোনো, বাকিটা এখন বলছি না, একটুখানি উচ্চ রাখছি, সব কিছু আস্তে আস্তে প্রকাশ করবো। এই জাস্ট এখন অফিস থেকে আসলাম, এখন 5:30 বাজে। একটু তাড়াতাড়ি চলে আসবো ভেবেছিলাম, কিন্তু আর পারলাম না তাড়াতাড়ি আসতে। তোমাদের কালকে বলেছিলাম প্রেজেন্টেশন ছিল, তো ফার্স্ট হাফে প্রেজেন্টেশন নিয়ে পুরো কেটে গেছিলো, তো সব কাজগুলো তখন আটকে রয়েছিল। সেকেন্ড হাফে আমার কাজগুলো নিয়ে বসতে হলো, তো ওই করতে করতে দেরিই হয়ে গেল। যাই হোক, বাড়ি এসে পৌঁছালাম, হয়ে গেছে মোটামুটি 15-20 মিনিট। তারপর এখন আর কিছু করার নেই, সেই বাড়িতেই বসা। তারপর ভাবছি রান্নাবান্না শুরু করবো একটু পরে, কিন্তু এখন একেবারে ইচ্ছা করছে না, যেরকমটা রোজ হয়। জানি না, আর 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 হাতে গুনে 4-5 দিনের ব্যাপার, তারপরে রিনি চলে আসবে। না, এটা বলছি না রিনি আসলে রিনি সব করতে হবে, ওই সব করবে, শেয়ার করে নেবো। আগে যেরকম ব্যাপারটা ছিল যে আগে 50-50 আমরা বললেও মোস্টলি 70-80% রান্না ওই করতো বাড়িতে, 20% কখনো কখনো আমি হেল্প করে দিতাম। কিন্তু এই যে কদিন একা থেকেছি না, আবার সেই রান্নার প্রতি ওই ভালোবাসাটা চলে এসছে। এখন ভাবছি যে আমরা হাফ হাফ করে নেবো যতদিন পর্যন্ত পারবো। মানে আমি যদি অফিস যাচ্ছি, রিনি যদি ওয়ার্ক ফ্রম হোম থাকে, তাহলে ওই মানে দিনের বেলাটা ওই সামলিয়ে নেবে। কিন্তু যদি রিনিরা আমার দুজনেরই অফিস চলে যায়, তাহলে আমরা অল্টারনেট ডে করে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবো। ওর উপরই বা কেন এত চাপ করবে, তাই না? এনিওয়ে, সেসব কথা তো চলতেই থাকবে, আমাদের দুজনের মধ্যে যেভাবেই হোক কিছু না কিছু করে অ্যাডজাস্ট করে নেবো, মিলিয়ে নেবো। তবে আজকে হচ্ছে বুধবার, তারপরের সানডে, হ্যাঁ মানে সরি নট সানডে, স্যাটারডে 31 অগস্ট কিন্তু আমাদের সোসাইটিতে, আমাদের এই সোসাইটি, আমাদের সোসাইটি আর এই যে পাশের সোসাইটি, দুটো সোসাইটি সেম বিল্ডারের। তো এই দুটো সোসাইটি মিলিয়ে এখানে হলো অ্যানুয়াল ইভেন্ট। মানে যেটা অ্যানুয়াল ইভেন্ট কী হয়, সবাই স্টল লাগায়, খাওয়া দাওয়ার স্টল, জিনিস বিক্রি করার স্টল। তো আমরাও এখন, আমি আর ইনিও কিছু প্ল্যান করছি, ভাবছি আমার একবারে এক্সপিরিয়েন্স আছে খাওয়ার স্টল দেওয়ার। আমি আর বনু, ওদের অ্যাপার্টমেন্টে একবার যখন এরকম ইভেন্ট হয়েছিল, তখন আমি আর রিয়া মিলে বিরিয়ানির স্টল দিয়েছিলাম, বিরিয়ানি আর বেকড রসগোল্লা। দারুণ চলেছিল, মানে হেভি জমজমাট ব্যাপার ছিল। পরে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করে ভালো করে ডিটেলসে বলবো কী ছিল কী না ছিল। তবে এইবারও ভাবছি, এবার যখন আমাদের সোসাইটিতে হচ্ছে, ভাবছি একটু ইনিশিয়েটিভ নেই, একটু করি। তো অনেকেই স্টল দিচ্ছে দেখলাম, নাম টাম সব শেয়ার হলো। তারপরে আমি আর রিনি এখন আলোচনা করছি, দেখা যাক কিছু ফাইনাল হলে তোমাদের জানাবো। তবে একটু এক্সাইটেড লাগছে, অনেকদিন বাদে এরকম কিছু একটা ইভেন্টে পার্টিসিপেট করবো। অনেকদিন হলো মানুষদেরকে রান্না করে এরকম করে, মানে এলাহি তো না, সরি, এরকম মানুষদেরকে রান্না করে, আমি রান্না করে মানুষদেরকে এইভাবে খাওয়াইনি, পয়সা দিয়ে খাওয়াইনি। যাই হোক, দেখি কেমন হয়, ছোটো মোটো বিজনেস আর কি, অন্টারপ্রেনার, ট্রাইং টু বি অ্যান অন্টারপ্রেনার। এনিওয়ে, তো একটু সময় নিই, একটু রেস্ট করি, তারপরে গিয়ে রান্নাবান্নাতে ঢুকবো। আজকে খাওয়া দাওয়ার কিছুই রান্না নেই,
যা কালকে মাটন করেছিলাম একটু পড়েছিল, একটুখানি ছিল, সেটা টিফিনে নিয়ে চলে গেছিলাম। তো যখন রান্না করবো তখন আবার ফিরে আসছি, এখন একটু এনজয় করি, খুব সুন্দর হাওয়া চলছে। আকাশের অন্ধকারটা ঠিক বুঝতে পারছো নিশ্চয়ই, একদম কালো মেঘ, এই যে এটা দেখো মানে কি কালো মেঘটা না হয়ে এসছে। এই পাশটা দেখাই দাঁড়ো, এদিকে যদিও একটু সূর্যের আলোটা এখনো বোঝা যাবে, মানে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এটা কিন্তু অন্ধকার, মানে এই বাবা এত হাওয়া, কিছু আমার আওয়াজ কিচ্ছু শোনা যাবে না এখন, কিন্তু দারুণ লাগছে। আমি আকাশটা দেখে ভাবলাম ছাদে চলে আসি, ছাদের থেকে তোমাদের সাথে দেখিয়ে কথা বলি, কি মজা লাগছে। আর এদিকে এই হরাইজনের দৃশ্যটা কি দারুণ লাগছে, একদম এই যে দেখো আউটলাইনটার মধ্যে একদম গোল্ডেন হয়ে রয়েছে, তার উপরে একটু লাইট গ্রে কালারের, একদম উপরটা কালো, মানে কি সুন্দর যে লাগছে না এটা ছবিটা দেখতে। কয়েকটা ছবি নিয়েই রেখে দিয়েছি, কিন্তু দিস হ্যাড টু বি ক্যাপচার্ড। একটু আগে সেই বারান্দার থেকে যখন তোমাদের সাথে কথা বলছিলাম সোসাইটিতে স্টল লাগানোর কথাটা নিয়ে, রিয়েলাইজ করলাম যে একটু বেশি হয়তো উল্টাপুল্টা বকবক করে দিয়েছে, কিন্তু সত্যি খুব এক্সাইটেড লাগছে, কারণ অনেক বছর হয়ে গেছে সেই আমরা যখন লাস্ট স্টল দিয়েছিলাম রিয়াদের এখানে, দ্যাট ওয়াজ ইন 2019, আমাদের বিয়ের আগে নভেম্বর মাস ছিল আই থিঙ্ক 2019-এর, দিওয়ালির পরপরটা আবার দিওয়ালির জাস্ট আটটা দিয়ে। এত ভালো বিজনেস হয়েছিল না আমাদের, খুব মজা লেগেছিলো করে। তো এবার এত বছর বাদে আবার সুযোগ পাচ্ছি, রিয়াদের এখানে এরকম আর হয়ই নেই, তাই আমরা আর করতেই পারিনি। তখন আমি আর রিয়া পার্টনারশিপে করেছিলাম ব্যাপারটা, দারুণ হয়েছিল। ও বানিয়েছিল বেকড রসগোল্লা, আমি বানিয়েছিলাম বিরিয়ানি। আর মানে এখন ভেবে আমার এত বেশি এক্সাইটেড লাগছে। রিয়াও বলেছে আমাকে যে ওরও আসার ইচ্ছা, পার্টিসিপেট করার ইচ্ছা, কিন্তু আবার স্যাটারডে সানডে করে আজকাল দুর্গাপুজো তো একদম কাছাকাছি চলে এসেছে। আর দুর্গাপূজা আসাতে ওরা তো এখন সরজাপুরের সুকৃতি অ্যাসোসিয়েশনের মেম্বার, তো ওখানে ওদের ডান্সের প্র্যাকটিস চলে। তো কতটা আসতে পারবে, কতটা সময় দিতে পারবে ঠিক বলতে পারছি না। তার উপরে সাথে মামুয়ারাও আসছে, মানে ডিব্রুগড় থেকে রিয়ার মামুয়ারা, বড় মামু আর ছোটো মামু দুজন আসছে এর মধ্যে, ট্রিটমেন্টের জন্য আসছে। তো তার জন্য ও একটু ব্যস্তই থাকবে সব কিছু নিয়ে, তাই মানে আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারছি না ও এসে উঠতেও পারবে কি না। তো ওর উপরে চাপ দেবো না এটা নিয়ে, তবুও একবার দেখে জিজ্ঞাসা করে নেবো, যদি আসতে পারে তো খুবই ভালো হবে, হেল্প হয়ে যাবে। না হলে আছি যেই দুজন আছি দুজন মিলেই চালিয়ে দেবো যেরকম হয়। সেই দুপুরের পরে আর তোমাদের সাথে কোনো আড্ডাই হয়নি, মাকে নিয়ে বেরোলাম একটু, ওই আর কি ফিনিশিংয়ের কাজগুলো আলাদা করে বারবার করে বলবো না, তবে হ্যাঁ ওষুধ নেওয়ার আছে, টেলারের কাজ আছে, আর এগেন গতকালকে যে কাজটা আমার হয়নি সেটার জন্য আবার যাওয়া হচ্ছে। যদি হয়ে যায় ফিঙ্গার ক্রস, আজকে তো করাতেই হবে। আর যা গরম পড়েছে না কি বলবো, গরমে ঘেমে ঝুলে শেষ আমরা। তো আজ ডিনার মে क्या बना है? তো ডিনারে আজকে বানিয়েছি এখানে মসুর ডাল রয়েছে সবজি দিয়ে, এটার মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, টমেটো আছে, আলু আছে, মূলো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ কালকে যেটা এনেছিলাম। তো এখানে চিংড়ি বানিয়ে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে, একটু অন্যরকম করে বানিয়েছি, রেসিপিটা শেয়ার করিনি, খুবই অল্প একটু আছে, তাড়াহুড়া করে বানিয়ে নিয়েছি। তো এবার ডিনারটা সেরে নিই। ডিনার শেষ করে এখন ফাইনালি এসে বসলাম, ভাবলাম এখন ভালো করে তোমাদের সাথে গল্প করি। সারাদিনে আজকে একদমই ভালো ওইভাবে ভিডিও করা হয়নি, কোনো কিছু দেখানোর সত্যি ছিল না, রান্নাবান্না আর কতই বা দেখাবো। তবে খুব শিগগিরই রিনি চলে আসবে, তখন থাকবে, তখন ভালো কন্টেন্ট থাকবে। একা বাড়িতে আর কত আমি কন্টেন্ট জেনারেট করবো, আর এখন অফিসে যাচ্ছি তো, তাই দিনের বেলাও যে কিছু করবো তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হয়ে উঠছে না। আর অফিস থেকে আসার পর তারপরে এই বিকেলবেলাটা না এখন একটু টায়ার্ডও হয়ে যাচ্ছি, তো টায়ার্ড হয়ে যাওয়ার কারণে বিকেলবেলাটা যে মানে ব্লগ করব সেই এতটা আর এনার্জি দিতে পারছি না এটার মধ্যে। তখন মনে হচ্ছে যে ঠিক আছে রান্নাবান্নাগুলো আগে ঝটপট করে শেষ করি, তাড়াতাড়ি করে ডিনার করি, তারপরে না হয় কথা বলবো। এনিওয়ে, এদিকে আরজি কর কেসের যেটা প্রগ্রেস চলছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই হয়তো ফলো করছো। আমার আজকাল মানে একটা কেমন কি বলবো, একটা নেশার মতো ব্যাপারটা হয়ে গেছে। মানে প্রতি ঘন্টায় একবার করে আমি ইউটিউব খুলি, ইউটিউবের প্রতিটা নিউজ চ্যানেলের নিউজ দেখি কি আপডেট এসছে, কোনো রকমের কিছু কেউ ধরা পড়লো কিনা, কোনো রকমের প্রগ্রেস হলো কিনা, মানে এতটা ইনভেস্টেড হয়ে যাচ্ছে না নিউজটার প্রতি, কি বলি মানে টু এ সার্টিন এক্সটেন্ট না, এটা আমার পার্সোনাল ওয়েলবিং, মানে পার্সোনাল মেন্টাল ওয়েলবিংয়ের উপর একটু এফেক্ট পড়ছে, আমি বুঝতে পারছি। কারণ রাত্রেবেলা যখন ঘুমাতে যাই তখন অনেক সময় মানে চোখ বন্ধ করার পরেও না খালি মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে যে কি হচ্ছে আগে আর কি হবে, এটার মধ্যে কোনো প্রগ্রেস হবে, ন্যায় কি আদৌ পাবে, মাথার মধ্যে এইসব কথা ঘুরতেই থাকে। তবে এগুলো থেকে বেরোতে তো হবেই, নিজের দৈনন্দিন জীবনে তো ফিরে যেতেই হবে, সেটাও গেছি, কিন্তু এই যে মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড না চলতে থাকে এই কথাগুলো। এনিওয়ে, তো আরজি কর কেসের মধ্যে কালকে হচ্ছে 22 তারিখ, যেদিন তোমরা এই ব্লগটা দেখবে, কালকে সিবিআই এর রিপোর্ট, একটা ফার্স্ট ড্রাফট রিপোর্ট সাবমিট করার কথা রয়েছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।
সিজিআই এখন নিজে এখন কেসটাকে দেখছে, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় সিং, আই থিঙ্ক, আমি না নামটা ভুলে যাচ্ছি, সরি আমি যদি ভুলভাল বলে থাকি। এনিওয়ে, তো ব্যাপারটা হচ্ছে যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট থেকে যে সিবিআই যেন 22 তারিখে ফার্স্ট ড্রাফট অফ রিপোর্ট সাবমিট করে, আর সেটা কালকে হবে। তো সেটা তো কালকে কি রিপোর্ট আসে না আসে তাতে বোঝা যাবে যে এখন সিবিআই কতদূর প্রগ্রেস করলো, কতটুকু এগোতে পারলো। এর বাদেও কিন্তু দেশের মধ্যে অনেক কিছু চলছে। এর একটা ওয়াকফ বিল কিছু পাস হওয়ার ছিল, সেটা অলরেডি আই থিঙ্ক এটা নিয়ে ডিবেট চলছে, ডিসকাশন চলছে, পাস হয়েছে কিনা এখন আজকে আমি আপডেটটা চেক করিনি। আই থিঙ্ক এটা অন হোল্ড রাখা হয়েছে আপাতত। সেকেন্ড যেটা বড় কেস চলছে সেটা হলো রিজার্ভেশন বিল নিয়ে। রিজার্ভেশন বিলের মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অলরেডি যেগুলো শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের লিস্ট রয়েছে তার মধ্যে মানে তার নিচে আরও ক্যাটেগরাইজ করতে। তো সেই ক্যাটেগরাইজেশনের মধ্যে এটা নিয়ে জায়গায় জায়গায় অনেক প্রোটেস্ট শুরু হয়ে গেছে কালকের থেকে। আজকে পাটনাতে প্রোটেস্ট ছিল, ওখানের মধ্যে লাঠিচার্জও করা হয়েছে। রাজস্থানেরও মানে শিডিউল কাস্ট ট্রাইবসরা ওরাও ওইটাকে মানে ওইটাকে সমর্থন জানিয়েছে। তো বেসিক্যালি সমর্থন জানিয়েছে বলতে আমি আসল কথাটাই মিস করে গেলাম, আজকে ছিল ভারত বন্ধ। তবে কর্ণাটকাতে কিন্তু এটার কোনো প্রভাব এরকম দেখতে পারা যায়নি। অ্যাকচুয়ালি এরকম কোনো প্রভাবই আমি তো কোনো প্রভাবই দেখতে পারিনি। যে দিব্যি এরকম অফিস গেছি, অফিস থেকে ফিরে এসেছি, কোনো গাড়ি ঘোড়া বন্ধ বা দোকানপাট বন্ধ কিছুই দেখি নেই। তবে এই রিজার্ভেশন নিয়ে একটা কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে যে আই এম টোটালি আগেনস্ট দিস রিজার্ভেশন কোটা থিং। হ্যাঁ, কিছুটা বায়াসড বলতে পারো, আমি জেনারেল কোটার মানুষ। মানে আমাদেরকে একটা আমাদের স্ট্রাগলটা একরকমের থাকে আর এদের স্ট্রাগলটা আরেক রকমের থাকে, আর গিয়ে আমরা সব এক জায়গাতে পৌঁছাই, সেটা আমার একদম একেবারেই পছন্দ না। আমি এটাতে একেবারেই একমত হতে পারি না, কোনো সময়ও ছিলাম না। স্কুলের টাইম থেকে যখন থেকে রিজার্ভেশনের ব্যাপারটা জানতে পেরেছিলাম তখন থেকেই আমি একেবারেই জিনিসটাকে অপছন্দ আমার। আর এখনও আমার ওপিনিয়ন এটার বিষয়ে একেবারেই চেঞ্জ হয়নি। দেখো, আমার ব্যাপারটা হচ্ছে রিজার্ভেশন থাকুক, ঠিক আছে, সিট রিজার্ভ করে রাখা আছে, 100টা সিট আছে, 50টা জেনারেল কাস্টের জন্য, বাকি 50টা বাকি আলাদা আলাদা কাস্টের জন্য রিজার্ভড আছে। আই এগ্রি, সেটা হতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই রিজার্ভেশনটা মেরিট বেসড কেন হচ্ছে না? ওখানের মধ্যে যে 50টা সিট এসসি, এসটি, ওবিসি ওদের জন্য রিজার্ভ রয়েছে, তাদের মধ্যে যারা মেরিট বেসিসে ডিজার্ভ করে তাদেরকে দেওয়া হোক। আজকে এটা নিয়ে যখন রিজার্ভেশনের চলছে, একটা এক্সামিনেশন, কোনো একটা রেলওয়েজের এক্সামিনেশন নাকি অন্য কোনো একটা ইঞ্জিনিয়ারিংয়েরই একটা কোনো রেলওয়েজেরই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোনো একটা এক্সামের মানে কাট অফ মার্কসের লিস্টটা কেউ রিলিজ করেছে। সেটা দেখে এত মেজাজ খারাপ হয়েছে। জেনারেল কাস্টদের জন্য কাট অফ মার্কস হচ্ছে 124, আর এসসির জন্য এসসি এসটি একসাথে বলছি না, এসসির জন্য সেই কাট অফ মার্কটা হলো 66, মানে অলমোস্ট হাফ, অ্যারাউন্ড 52-53% কাট অফ মার্ক ওদের জন্য। আর এসটিটা দেখে তো আমার মানে মাথা হাত পড়ে গেলাম, এটা হচ্ছেটা কি? যেই এক্সামিনেশনে একটা জেনারেল ক্যান্ডিডেট 124 পেয়ে সিটটা পাবে, সেইখানে একটা এসটি ক্যান্ডিডেট শুধু 24 মার্কস পেয়ে সিটটা পাবে, শুধু 24, 100 মার্কের ডিফারেন্স। এটা কি মেনে নেওয়া যায় কোনো মতে? আমি কিছুতেই মেনে নিতে পারি না। আই এম টোটালি ইন সাপোর্ট অফ দ্য ফ্যাক্ট যে হ্যাঁ, এসসি এসটিদেরকে একটা মানে সোসাইটিতে একটু ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছিল, এই রিজার্ভেশন বিল পাস করা হয়েছিল যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল। কিন্তু সেটা হয়ে গেছে, যথেষ্ট এসসি এসটি উপরে উঠে এসেছে, অ্যান্ড তুমি এখনো দাও রিজার্ভেশন, আই হ্যাভ নো অবজেকশন, বাট 124ই অ্যাটলিস্ট ওদেরকে গিভ দেম এ চান্স টু গেইন সাম নলেজ। একটা এসটি মানুষ যে 24 মার্কস নিয়ে ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তার উপরে তুমি কি বিশ্বাসে তাকে ডক্টর মানে তুমি স্বাস্থ্য দেখাতে যাবে নিজের, তাকে দিয়ে কি কাজ করাবে তুমি? I don't know. I know. I personally know that there is a reason the country is going to the dogs, and this reservation bill is one of the many reasons. রিজার্ভেশন বিলটাকে আমি কোনো দিনও আমি সমর্থন দিতে পারি না। আমি বাই দ্য ওয়ে আরেকবার বলে দিই, আমার বাংলা প্রোনাউন্সিয়েশন কিন্তু এমনি খুব একটা ভালো না। আমি আসামে বড় হয়েছি, বাংলা আমি না পড়েছি না লেখা শিখেছি। আমি যতটুকু বাংলা বলি সেটা আমার মাতৃভাষা, তাই বাড়িতে কথা বলা হয়। আর বাকিটুকু এখন রিনির সাথে থাকতে থাকতে অনেক ওয়ার্ডস শিখেছি। প্লাস আমি অ্যাসামিস পড়েছি স্কুলের মধ্যে, তো অ্যাসামিস পড়তে পারতাম দেখে আমি বাংলাটাও পড়া শিখে গেছি। তো ওই মানে মা যখন ম্যাগাজিনস কিনতো বা বাংলা নিউজ পেপার বাড়িতে আসতো,
দাদুর এখানে যখন যেতাম ওই অ্যাসামিস নিউজ পেপার, বাংলা নিউজ পেপার এগুলো পড়তে পড়তে আমার বাংলা পড়ার একটা কি বলবো একটা হ্যাবিট হয়ে গেছে। আমি অ্যাটলিস্ট বাংলা পড়তে লিখতে সবই পারি, কিন্তু আমার মাঝে মধ্যে ভুলভাল হয়, আমি খুব ভুলভাল বকি। তো এনিওয়েজ আই হ্যাভ ডাইগ্রেসড, আমি একেবারে অন্য পথে চলে গেলাম। এখন কথাটা হচ্ছিল রিজার্ভেশন বিল নিয়ে। তো রিজার্ভেশন বিলের যে ব্যাপারটা রয়েছে, আমি এটাকে কিছুতেই এটার পরে আমি কথা বলতে পারবো না। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সো দিস ইজ হোয়াট ইট ইজ, আমার ওপিনিয়ন এটা। বাকি তোমাদের কি ওপিনিয়ন সেটা জানিও। ডিনার আজকে, আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই তালের ক্ষীর। আজকে ডিনারের পরে এটাই হচ্ছে ডেজার্ট। এত ভালো লাগছে দেখতে, কালারটাও এত সুন্দর এসছে, আমি তো খুব ভালোবাসি। তোমরাও বলো কে কে তোমরা ভালোবাসো, আর কে কে অলরেডি তালের বড়া তালের ক্ষীর খাওয়া শুরু করেছো। ডিনার করার পরে যে আমি আর মা কি কাজে লেগে গেছিলাম তোমাদেরকে বলে বোঝানোর নয়। অ্যাকচুয়ালিতে মার কাছে আমাদের অনেক পুরনো কিছু জাঙ্ক জুয়েলারি বা কস্টিউম জুয়েলারি যেগুলো বলে সেগুলো সব ছিল। তো ওগুলো একটুখানি দেখছিলাম, ওখান থেকে অনেক কিছুই আছে যেটা মা এখন আর পড়তে চায় না। তো মা আমাকে বলে দেখ তুই যদি কিছু পড়িস, আর সত্যি ওগুলো শাড়ির সাথে এত ভালো লাগে দেখতে। তো ভাবলাম যে হ্যাঁ সামনে পুজো আছে, হয়তো ওগুলোকে কাজে লাগানো যেতে পারে, তাই আমি একটু বেশ ঘাটাঘাটি করে টুকটাক করে নিয়েও নিলাম। তবে ডিনারের পরে আমার যেটা প্ল্যান ছিল তোমাদেরকে দেখাবো যে আমি অ্যাকচুয়ালিতে কী বাজার করেছি শিলিগুড়িতে এখন লাস্ট 2 দিনে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তার সাথে বুটিকে যে কাজটা করলাম ওটা তো কিছুদিন বাদেই তোমরা জানতে পারবে অফকোর্স যখন আমি ব্যাঙ্গালোরে যাবো। সো ইয়েস, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদের। আর কালকে মোস্টলি আমি কুরিয়ার করে সমস্ত জিনিস পাঠিয়ে দেবো। এবার কুরিয়ার করাটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এখন যদি না করি তাহলে ওটা সময় মতো পৌঁছবেও না, গিয়ে আবার পেতে ওটা দেরি হয়ে যাবে। এবার কুরিয়ার করাটা আমাদের পক্ষে খুব ইজি হয়ে যায়, কারণ কি যখন আমরা ফ্লাইটে করে যাই সেখানে কিন্তু প্রচুর জিনিসের ওয়েট লেগে যায়, ওজনটাতে তো অনেকটা চার্জেস নিয়ে নেয় ওরা। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য এখন আমরা সবসময় কুরিয়ার করে নিয়ে যাই, স্পেশালি আমার কাছে যেখানে অনেক জিনিস এবার জমেছে। আর শাড়ি থাকলে তো আমি একদম ভাবি না, সোজা কুরিয়ার করিয়ে দিই, কারণ কি পার কেজি বোধহয় এখন 1000 রুপিস করে নিয়ে নেয় এয়ারপোর্টে। তো ওই এক্সট্রা ব্যাগেজের জন্য আমার দেওয়ার কোনো ইচ্ছে নেই। তো সেই কারণে দেখাই তোমাদেরকে কী কী কেনাকাটি হয়েছে, তারপর চলো আবার গল্প করবো। প্রথমেই দেখাবো এই পিলো কভার আর বেডশিটের সেটগুলো, যেগুলো কুইন সাইজ বেডের জন্য। এইটা বোধহয় তোমরা আগেও দেখেছো। অ্যাকচুয়ালি এরকম সুন্দর কালার কম্বিনেশন আমি আর পাচ্ছিলাম না বলে এটা মা বলে তুই নিয়ে যা, মা অন্য কোনো একটা কম্বিনেশন নিয়ে নেবে। আর আমি আরেকটা পিঙ্ক কালারের নিয়েছি, এটাতেও খুব সুন্দর এরকম মাশরুম প্যাটার্নের মতোই একটা ডিজাইন করা, আর পুরো বেড কাভারটাতে এরকম ডিজাইন করা রয়েছে। আর কাপড়টা বেশ ভালোই লাগলো, তো সেই হিসেবে খুব বাজেট ফ্রেন্ডলি মার্কেটের থেকে নিয়ে নিলাম, সেসিলাল মার্কেট থেকে। তো এইটা আমার ফার্স্ট শপিং ছিল। নেক্সট শপিংটা রিমোর জন্য, সবার জন্য এখান থেকে কোয়ার্ড সেট কেনা হয়েছে, তো রিমো কেন বাদ যাবে। তো ওর জন্য একটা কটনের এরকম কোয়ার্ড সেট নিয়েছি, যেগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর এত সফট ম্যাটেরিয়ালটা না কটনের উপরে, দেখেই বেশ সুন্দর একটা সামার ভাইব দিচ্ছে। এটা দেখেই রিমো বলবে যে হ্যাঁ এবার বিচে ঘুরতে যেতেই হবে। সো দিস ইজ আনাদার শপিং যেটা আমি আজকে করেছি রিমোর জন্য। থার্ড যে আইটেমটা, এটাও রিমোর জন্যই কিনেছে, এটা রেড কালারের টি শার্ট। রিমোর কাছে না একটাও রেড টি শার্ট নিয়ে, আমার কেন জানি এটা দেখেই মনে হলো যে ওর জন্য নিই, বাট আমি শিওর না এটাও পরতে পারবে কিনা, আমার সাইজটা নিয়ে বেশ একটু ডাউটফুল আছি। তো দেখা যাক, ওর না হলে এটাকে আমি পরে নেব। অ্যাকচুয়ালি এটার পিছনে দেখো কি সুন্দর একটা ড্র্যাগন আর্ট করা আছে, আর পুরোটা চাইনিজেই মনে হয় লেখা। সো এটা দেখেই আমার এত অ্যাট্রাকটিভ লাগছিল, এটা মনে হচ্ছিল হাতছাড়াই করবো না, পুরো প্রিন্টটাই অপূর্ব। তো সেই জন্যই এটা আরও আমি চুজ করে নিয়েছি, বাট ও পড়লে পড়বে, না হলে এটা আমারই হয়ে যাবে। সেসিলাল মার্কেটে কিন্তু এই ধরনের জিনিস ভীষণ কমন, এগুলো সব খুব সুন্দর বক্সেসগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় মার্কেটের মধ্যে। বক্সেস বলো, শার্টস বলো, টি শার্টস বলো, মানুষের প্রচুর কেনে। তো 3টে বক্সেস নিয়েছি, মোস্টলি এগুলো অবভিয়াসলি বুঝতেই পারছো এগুলো রিমোর জন্য নেওয়া। কালারগুলো প্রতিটাই আমার ভীষণ ভালো লেগেছে, তবে এই কালারটা একটু দেখে অন্যরকম মনে হলেও এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি। অনেক শপিং দেখানো হলো, তবে যে গ্র্যান্ড জিনিসটা আজকে আমি নিয়ে এসেছি, যেটার জন্য আমার মুখে এত বড় একটা হাসি, সেইটা এখন তোমাদেরকে দেখাবো। সো ফার্স্টেই বলে দিই, হ্যাঁ আমি একটা গোল্ডের জিনিস অর্ডার করেছিলাম। সেটা যদিও বলতে পারো যে নতুন করে সেরকম কিছু না, তবে হ্যাঁ অনেক দিনের আমার ইচ্ছে ছিল, যেটা আমার ছিল না গোল্ড জুয়েলারির মধ্যে। তো সেই জিনিসটা আমার খুব বানানোর ইচ্ছে ছিল, আর খুব চেয়েছিলাম যেন এইবারে এসে কাজটা করতে পারি, আর ফাইনালি কাজটা হয়েছে। এবার কি জিনিসটা সেটা দেখাই তোমাদেরকে। ফাইনালি রিভিলিং কি আমি কি জিনিস বানিয়েছি গোল্ডের। তো এই হচ্ছে আংটিটা, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বানানোর।
তো একটা আংটি, একটা ফিঙ্গার রিং আমি বানিয়েছি। সো ফিঙ্গার রিংটা বানানো হয়েছে, ফিঙ্গার রিংয়ের ডিজাইনটা ওই ভালো জুয়েলারি থেকেই আমি করেছি। ওনাদের কিছু কালেকশন ছিল, সেখান থেকে অর্ডার দিয়ে বানানো হয়েছে। রিংটা তো তোমরা দেখেই নিলে, এবার বলি রিংয়ের পিছনে একটা গল্প। তো অ্যাকচুয়ালিতে বিয়েতে আমি কোনো আংটি নিইনি, যেরকম মানে গোল্ডেন রিং হয় আমি আলাদা করে নিইনি। তো তখন কোনোদিনও মনে হয়নি যে হ্যাঁ নেবো ইন ফিউচার। আর গোল্ড জুয়েলারির প্রতি তখন সত্যি কথা বলতে কোনো ইন্টারেস্টও ছিল না, যেরকম পেয়েছি হ্যাঁ পড়েছি হয়ে গেল শেষ। কিন্তু আস্তে আস্তে জিনিসটা গ্রো করে, আই থিঙ্ক এটা মেয়েদের বয়সের সাথে সাথে একটা ইন্টারেস্ট গ্রো করে। তো তখন মনে হলে হ্যাঁ একটা আংটি হলে বেশ ভালোই লাগে। তো সেই কারণে ফাইনালি গিয়ে আমি আমার জন্য একটা আংটি বানানো করিয়েছি। যদিও এটা আমার বিয়েতে দুটো আংটি আমি গিফট পেয়েছিলাম, তো সেটার সাথে মিলিয়ে আরও কিছু গিফটের গোল্ড যা থাকে ওগুলো মিলিয়ে টিলিয়ে এটা করা হয়েছে। তো এমন একটা জিনিস করেছি যেটা নিয়ে আমার একটা শখের জিনিস আমি কমপ্লিট করতে পেরেছি, এবং সেটা আমি পরবো যখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। জানি না আবার কবে পরবো, কারণ তোমরা দেখো আমি সেরকম গয়নাঘাটি আলাদা করে পরিও না। হয়তো মাঝে মাঝে টাসেলস দিয়ে পরে নিই, কখনো কানের পরে নিলাম, ম্যাক্সিমাম ওই হাতের টুকটাক পরা হয়, আলাদা করে কিছু পরা হয় না। সুযোগ পেলে যদি আমার কাছে থাকে মোটামুটি, আমি তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো আমার গোল্ড জুয়েলারি কালেকশন কোনো দিন। তো এই ছিল আমার সমস্ত শপিং। প্লিজ জানিও কেমন লাগলো, স্পেশালি এই রিংটা জানিও কেমন হয়েছে। আর এই ব্লগটাকে আমি এখন এখানেই শেষ করব, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বাজে হলো 12:30, অলরেডি নেক্সট ডে স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি ঘুমোতে যাবো। তো যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এটা তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমার গোল্ড পারচেসটা। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট।